শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম 24 ঘন্টাও গেল না, অ্যাকশন শুরু পুলিশের। হুমায়ুন কবিরের পার্টির 3 নেতাকে গ্রেফতার করা হলো। রেজিনগর থেকে 2জনকে এবং শক্তিপুর থেকে 1জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এরা কারা জানবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এরা কারা? দেখো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই কিন্তু আমজনতা পার্টির 3 নেতৃত্বকে গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ ও শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ 2জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে গোলাম মোস্তফা ও আমিনুল হক। গোলাম মোস্তফা হচ্ছে তোমার যে কাশীপুর অঞ্চলে যেখানে সভা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী রীতিমতন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির, সেই সভার প্রধান উদ্যোক্তা ছিল এই গোলাম মোস্তফা, তাকেও গ্রেপ্তার করেছে। এবং আমিনুল হক, সেও কিন্তু এই বেলডাঙ্গা 2 এর যে ব্লক রয়েছে সেই ব্লকের রীতিমতো উল্লেখযোগ্য নেতা হচ্ছে এই আমিনুল হক। এই 2জনকেই গতকাল রাত্রিবেলাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে তোমার শক্তিপুর থানার পুলিশ আনিসুর রহমান বলে এক নেতাকে, আমজনতা উন্নয়ন পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে। এবং এই আমিনুল হক সে হচ্ছে যে বহরমপুর সাব ডিভিশন শহর রয়েছে, মহকুমা রয়েছে, তার সহসভাপতি। এবং পুরো যে তোমার শক্তিপুরে যে সভা হয়েছিল এবং সেই সভা থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পুলিশকে, রীতিমতনভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছিল, তারই যে সভা অর্গানাইজ করেছিল সেই তার অর্গানাইজার ছিলেন এই আনিসুর রহমান। এবং তাকেও কিন্তু গতকাল রাত্রিবেলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এবং এই 3জনকেই আজকে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হবে এবং 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে। এবং যদিও হুমায়ুন কবির তিনি কলকাতা থেকে জানিয়েছেন যে আইনের পথেই এর মোকাবিলা হবে, এবার এরপর যদি কোনো রকম হয় তাহলে কিন্তু তার ব্যবস্থা হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, কি বলেছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আমার মনে হয়েছে যে এনাফি জানা সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 25 বার ভাবতে হবে এই ধরনের মন্তব্য করার আগে, এবং তারপরেই আমরা দেখলাম অ্যাকশন শুরু পুলিশের। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুনের বিতর্ক, রেশ বিধানসভায় লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না।
দেব না, দেব না। শাহজাহান পুষ্পার নাম করেও হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুনকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? আজ হুল দিবসের অনুষ্ঠানে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গল মহলে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাবে সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম জঙ্গল মহলে পা রাখছেন। আজ দুপুর 2টার সময় বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশ্যই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে জঙ্গল মহলে পা রাখছেন শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে মনে করা হচ্ছে যে আজ এই হুল দিবসের অনুষ্ঠান থেকে আদিবাসীদের জন্য বেশ কিছু নতুন কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দেখেছো যে রাজ্য বাজেট যে পেশ হয়েছে, সেই রাজ্য বাজেটে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আদিবাসী প্রকল্পের বরাদ্দ থেকে শুরু করে একাধিক ঘোষণা করা হয়েছে। আজকের যে হুল দিবসের অনুষ্ঠান, সেখানে সাঁওতালি ভাষায় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্থানাধিকারী রয়েছেন তাদের সম্মান জানানো হবে মূল মঞ্চ থেকে। এছাড়াও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে যারা আদিবাসীদের মধ্য থেকে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষ করে যারা
বিভিন্ন জগতে, বিশেষ করে সাংস্কৃতিক জগতের যারা সম্মানীয় ব্যক্তি, তাদের এই মূল মঞ্চ থেকে সম্মান জানানো হবে। এছাড়াও সিধু কানুহর নতুন মূর্তি উদ্বোধন করা হবে মুকুটমণিপুরে, সেই উদ্বোধনেও করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 2টার সময় তিনি এসে পৌঁছাবেন মুকুটমণিপুরে এবং তারপর প্রথমে সিধু কানুহর নতুন মূর্তি উদ্বোধন করবেন হুল দিবস উপলক্ষে, এবং তারপর মূল অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, যে মূল অনুষ্ঠান 1 ঘন্টা ধরে হবে, এবং সেখানে আদিবাসী সমাজের সঙ্গে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের সম্মান জানানোর পাশাপাশি সরকারি যে পরিষেবা, সেই পরিষেবাও তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, হুল দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, হুল দিবসের পুণ্য লগ্নে সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের গভীর শ্রদ্ধা জানাই। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বীর নেতা সিধু কানহু চাঁদ ভৈরব এবং অগণিত শহীদদের অদম্য সাহস, তেজ ও আত্মত্যাগ ইতিহাসে চিরকাল এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। নিজেদের জমি, অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় তাদের অবিচল নিষ্ঠা আজও আমাদের ন্যায় ও সাম্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়। আজ আমরা তাদের অদম্য সাহস এবং চিরন্তন উত্তরাধিকারীকে সম্মান জানাই। ডিজে মন্তব্যে আজই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করা হয়েছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখলাম যে গতকাল শুনানি হয়নি হাইকোর্টে, আজও শুনানিতে অনিশ্চয়তা, তার মানে ডিজে মন্তব্যে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ডিজে মন্তব্য আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ আজকে বলা হয়েছিল বিধাননগর যে আদালত, সেই আদালতে তিনি যাতে আছেন এবং তার যে গলার যে কণ্ঠস্বর সেই নমুনা পরীক্ষা করা হবে। তার কারণ যে হিসাবে দেখা গেছে যে নির্বাচনী জনসভায় তিনি যেভাবে পরপর 3টি জনসভায় যে মন্তব্য করেছিলেন, গোঘাট থেকে শুরু করে অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, প্রত্যেকটি জায়গায় যে ডিজে মন্তব্য, অর্থাৎ ভোটের পরবর্তী ক্ষেত্রে যেদিন গণনা 4 তারিখে ঠিক দুপুরের পরেই কিন্তু ডিজে বাজানো হবে, এমনটাই এই বক্তব্য করেছিল, যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির পক্ষ থেকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তার যে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেই পরীক্ষা করা হয়, এমনটা বলা হয়েছিল। এবং সেই নির্দেশ ছিল যাতে বিধাননগর আদালতে তিনি গলার নমুনার কণ্ঠস্বর করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই মামলা হাইকোর্ট পর্যন্ত যায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন কিনা আজকে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। বিধাননগর যে আদালত, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন এমনটা খবর, এবং আইনজীবী বানাতে পারেন। অন্যদিকে যিনি অভিযোগ করেছেন রাজীব সরকার, তার পক্ষ থেকে আজকে আদালতে মোকদ্দমা ফাইল করা হবে, এমনটাও বলা হচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে মামলা যেহেতু গিয়েছে, তিনি না আসে থাকেন, তাহলে হাইকোর্টে আইনজীবী মুভ করবেন এবং সেক্ষেত্রে কি নির্দেশ দেয় তার পরবর্তী ক্ষেত্রে যদি বলা হয় আজকে তিনি বিধানসভা আদালতের গলার নমুনা যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয় তবেই তিনি আসবেন, না হলে তার আইনজীবী আসতে পারেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, 12ই এপ্রিল কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের, দেখুন হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ যে আগুন, সেই আগুনের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলছে আগুন হলদিয়া পেট্রোকেমিক্যালসে, সেই ছবি দেখাচ্ছি। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে বিপত্তি, বিদ্যুতের হাই টেনশন লাইনে লেগে বিধ্বংসী আগুন। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি আগুন লাগার পরের মুহূর্ত, যেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 16 জন হাসপাতালে ভর্তি। আগুনের ঝলসে আহত একাধিক 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ আগুন।
হলদিয়া পেট্রোকেমিক্যালসের সামনে থেকে আমার প্রতিনিধি সান্নিক রয়েছে, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, কতক্ষণ লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে? কটা ইঞ্জিন কাজ করেছে এবং কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, ভোর 4টের সময় এই অগ্নিকাণ্ডর সূচনা, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আগুন যে নিয়ন্ত্রণে আনা গেছে তা নয়। তুমি দেখতে পাচ্ছ পেছনের ছবিটা দেখলে তোমার কাছে কিছুটা স্পষ্ট হবে যে এই গোটা জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। যে জায়গাটিতে আগুন লেগেছে পাশে যদি তুমি তাকাও তাহলে তোমার নজরে পড়বে বেশ কিছু পাইপলাইন রয়েছে। মূলত যেটা হলদিয়া পেট্রোকেমিক্যাল সূত্রে যে খবর উঠে আসছে, এই পাইপলাইনগুলি মূলত ন্যাপথার পাইপলাইন, অর্থাৎ এই ন্যাপথা অত্যন্ত দাহ্য তরল এবং সেই দাহ্য পদার্থের যে পাইপলাইন, সেই পাইপলাইন ফাটিয়ে বেশ কিছু জায়গাতে তাদের প্রাথমিক তদন্তে অনুসন্ধানে যেটা এখনো পর্যন্ত তারা মনে করছেন, বেশ কিছু জায়গায় এই ন্যাপথা চুরির ঘটনা এখানে ঘটতো। সেই রকমই কোনো একটি পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূচনা, এবং পাশেই যেহেতু বিদ্যুতের একেবারে হাই টেনশন লাইন রয়েছে, তাই পাশের যে জঙ্গলের অংশটা রয়েছে পুরো জায়গাটায় আগুন লেগে যায়। এবং পাশে বেশ কিছু জনবসতি রয়েছে, যে জনবসতিতে আগুন সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এবং এই আগুন ছড়িয়ে পড়ার পরেই কিন্তু মোট 16 জন এই গোটা ঘটনায় আহত হয়েছেন। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা গেছে যে 16 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 8 জনকে কলকাতায় SSKM এ নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু জনকে এখানেই হলদিয়া মহকুমা হাসপাতাল এবং কয়েকজনকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ট্রিটমেন্ট চলছে। এখনো পর্যন্ত সঙ্গে থাকো, স্থানীয়রা কি বলছেন শুনি। এইচপিএল পাইপ লাইন, এটা টাউনশিপ থেকে এসছে ন্যাপথাল লাইন। রাত থেকে যদি এইটা যদি মানে কন্ট্রোল করতেন তাহলে এতটা লাগতো না। এটা ঠিক ভোরে 4:30 5টার দিকে এই আগুনটা লেগে ন্যাপথাল লাইন চারদিকে পুরো ছড়িয়ে গেছে। রাত্রে অফিসারকে, সাহেবকে, এইচপিএলকে সবকে জানানো হয়েছে। এটা রাত থেকে কোনো কন্ট্রোল করছে না, বলছে কমে যাচ্ছে। ও এখন পর্যন্ত দেখা হয়নি যে কিভাবে হয়েছে। আগুনটা ভোর 4টার সময় লেগে পুরো এলাকাতে গ্যাস লাইন যত সময় লিক হয়েছে, এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে, প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ। 2 জন মহিলা, ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএল এ নিয়ে গেছে। সানিক রয়েছে আমার সঙ্গে, সানিকের সঙ্গে কথা বলবো। সানিক, হলদিয়া পেট্রোকেমিক্যালসের তরফে কিছু জানানো হয়েছে এই আগুন সম্পর্কে? দেখো, হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে আপাতত জানানো হয়েছে এই গোটা ঘটনা তদন্ত করে তারা দেখবেন ঠিক কি কারণে অগ্নিকাণ্ড, তার বিস্তারিত তদন্ত হবে এবং তেমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে। যদিও প্রাথমিক অনুসন্ধানে তারা যেমনটা জানতে পেরেছেন বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন যে এই জায়গাটা, যে রাস্তাটা দেখতে পাচ্ছ একেবারে রেল লাইনের পাশ দিয়ে পাঁশকুড়া থেকে হলদিয়ার যে ট্রেনের লাইন, সেই লাইন একেবারে পাশ দিয়ে গেছে, যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সূচনা বলা যেতে পারে। সেই জায়গাতে মূলত পাইপ লাইনের একটি অংশে মূলত ফাটল দেখা গেছিল। সেই ফাটল থেকেই এই অগ্নিকাণ্ড, এবং এই অত্যন্ত দাহ্য পদার্থ যেহেতু এই ন্যাপথা, সেই ন্যাপথার পাইপ লাইনে ফাটল থেকেই এই অগ্নিকাণ্ড বলে তারা মনে করছেন। তবে এই যে লিকেজ, সেই লিকেজ কি কারণে হলো, তার কারণ হিসেবে তারা যেটা মনে করছেন প্রাথমিক তদন্তে আপাতত, যে বেশ কিছু জায়গাতে এই ন্যাপথার পাইপ লাইনে বেশ কিছু ন্যাপথা চুরি করার জন্য ফাটল ধরানো হয়। সেক্ষেত্রে স্থানীয় কিছু দুষ্কৃতী তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এবং ঠিক সেই কারণে কোনো একটি তেমন একটি লিকেজ পয়েন্ট থেকেই মূলত এই দুর্ঘটনা আজকে ঘটেছে। এবং কিভাবে ঘটলো, কে বা কারা এর পেছনে জড়িত, সমস্ত কিছুই বিস্তারিত তদন্তের পরে জানানো সম্ভব হবে বলে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বেশ, কলকাতা রেফার হচ্ছেন, আরো হায়ার ফ্যাসিলিটিজের জন্য আরো 4 জন যারা ট্রিটেড হচ্ছেন। এইখানে দুর্গাচক হসপিটাল যেটা আছে হলদিয়াতে, সেখানে আরো 10 জন ট্রিটেড হচ্ছেন, আন্ডার ট্রিটমেন্ট আছেন। তমলুকেও কিছু মানুষ আছেন, আর 6 জন কলকাতা রেফার হচ্ছে। গ্রিন করিডোর করে নিয়ে যাচ্ছি যাতে সময় সেভ করা যায় এবং লাইফটা সেভিং করা যায়। শিল্প প্রবেশের কাছে এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে। প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শিল্প এলাকা, যে কোনো পাইপ লাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে ভয়াবহ আগুন, সেই আগুন এখনো পর্যন্ত জ্বলছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, সান্নিক যেমনটা জানাচ্ছিল যে চুরির জন্য ফাটল ধরানো হয়, এটা কি নিয়মিত?
দেখো, ওটা অভিযোগ করছে পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ, কিন্তু বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। আসলে তেল লিকেজ করে তেল চুরির ঘটনা তা নিয়ে অভিযোগ থাকলেও ন্যাপথা তাকে বের করে নেবে পাইপ থেকে, এটা কিন্তু সম্ভব নয়। যদিও এই বিতর্কিত বিষয়টি যখন সামনে আসছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ, কিন্তু অভিযোগ ঝেড়ে ফেলতে সাফাই যাই দেওয়া হোক না কেন, গোটা বিষয়টি সামনে আসার পর যেভাবে পরিস্থিতি দেখা গেল, সেখানে কিন্তু বলা যায় নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে কারখানা কর্তৃপক্ষকে। কারণ এর আগেও পেট্রোকেমিক্যালসে নয় করে কয়েকবার কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলি কারখানার ভেতরে ঘটেছে। কিন্তু এই যে পাইপলাইন, এই পাইপলাইন যেটা বাইরে থেকে 4 নম্বর ওয়ার্ড হলদিয়াপুর দিয়েছে, সেখানেই লিকেজ তা মেরামত করতে গিয়ে আগুন বলে প্রত্যক্ষদর্শীরা যেখানে জানাচ্ছে, তখন কিন্তু সাফাই দিতে প্রেসকে বিবৃতি দিচ্ছেন পেট্রো কর্তৃপক্ষ। সেখানে কিন্তু তারা বলছেন যে তেল চুরির জন্য পাইপলাইনের যে লিকেজ করানো হয় সেখান থেকেই ঘটতে পারে। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন, জেলা শাসক জানাচ্ছেন ঘটনা তদন্ত করা হচ্ছে, কিন্তু তার প্রয়োজন আহতদেরকে চিকিৎসা দেওয়া। সেই আহতদেরকে গ্রিন করিডোর করে ইতিমধ্যেই কিন্তু তমলুক থেকে প্রথমে 6 জন, পরে আরো 2 জন এবং 2 জন আরো সরাসরি গিয়েছে বলে যেটা জানানো হচ্ছে। সব মিলিয়ে 9 জন ইতিমধ্যেই কলকাতা পাঠানো হয়েছে এবং তমলুক হাসপাতাল থেকে এসএসকেএম রেফার করলেও কোম্পানির সঙ্গে যে টাই আপ রয়েছে সেই হাসপাতালে, বেসরকারি হাসপাতালে বালিগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বেশ, আপাতত ধন্যবাদ সুজিত, পরবর্তীতে আরো আপডেট নেব।